फसलों को तकल्लुफ़ है हमसे अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আজকে আমি ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকেই, মাগরিবের নামাজের পর থেকেই। এখানে একটু চটপটি তৈরি করছি। চটপটির ডালটা সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। তো এখানে যে টকটা তৈরি করেছি সেটা একটু গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে চটকিয়ে নিয়ে এখানে চিনি, লবণ, একটু চাট মশলা, জিরা পাউডার, তারপরে হচ্ছে একটু বিট লবণ দিয়ে একটু স্বাদ মতো চিনিটা ব্যালেন্স করে করে দেখে দেখে আর কি চিনিটা ওইভাবে দিয়ে একটু স্বাদ মতো টকটা তৈরি করছি। তো গতকালকে তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ হয়েছে। আল্লাহ শুকর, আমরা যা আশা করছি যেন দেশে শান্তি বজায় আসে, মানে ফিরিয়ে আসে, তারপরে দুর্নীতি, জুলুম, নির্যাতন, তারপরে সব কিছু যেন আল্লাহ আমাদের দেশটাকে ভালো করে দেয় সব কিছুর উপরে আর কি। তো শপথ গ্রহণের সময় যে আয়াতটা পড়েছিলেন মাওলানা সাহেব, তো ওনার ওই আয়াতটা খুব ভালো লেগেছে। আমিও একটু পড়ে আপনাদের শোনাই। সেটি হচ্ছে, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর। তারপর যে তা ভঙ্গ করে, তা ভঙ্গ করার পরিণাম বাত্তাবে তারই উপর। এবং যে আল্লাহর সাথে কৃতজ্ঞ অঙ্গীকার পূর্ণ করে তবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। তো এই আয়াতটা এখনকার সাময়িক মানে বিষয়ের উপরেই পড়া হয়েছে। তো আসলে এখন যে সময় যাচ্ছে এই সময়তে এই যদি আয়াতটাকে যারা শপথ গ্রহণ করেছেন একটি শব্দ যদি মানেন, এই আয়াতটা যদি কোরআনের একটি আয়াতও মানেন জীবনের সাথে মিল রেখে, তাহলে আমাদের দেশটা অনেক শান্তিময় সুন্দর শাসকের পরিচয় দিবে। তো যারা এই ধরনের আয়াত মেনে মানে বাস্তব জীবনে পালন করেন তারা দুনিয়াতেও অনেক উচ্চস্থানে তাদেরকে আল্লাহ রাখবেন, সম্মানিত হবেন। আবার আখিরাতে তো মহা পুরস্কারের ওয়াদা আল্লাহ স্বয়ং নিজেই করেছেন। তো যাই হোক, চটপটিটা আমি দেখতে পেরেছেন একটু চাট মশলা, চটপটি মশলা, একটুখানি বিট লবণ আর জিরা পাউডার দিয়ে মিক্স করে নিয়েছি। একটু টকও দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর কুচি করে রেখেছিলাম এই যে পেঁয়াজ, শসা, এগুলি একটু দিয়ে দিচ্ছি আর কি, কাঁচামরিচ। তো এখানে হচ্ছে আমি একটু আমাদের নিচে 2 তলা না 3 তলা থেকে এক ভাবি মিষ্টি পাঠিয়েছিলেন, ওনার বাটি আছে একটা, তো ওইটাতে একটু এই চটপটি যেহেতু বানিয়েছি ভাবলাম যে আজকে দিই, এবং অনেক দিন হয়েছে বাটিটা ভুলেই গেছিলাম, এটা ঢুকিয়ে ডয়ারে রেখেছি আর মনেও ছিল না। তো আজকে ভাবলাম যে না দিয়ে সামান্য হলেও মানে অত বেশি স্পেশাল নাস্তা না, তারপরে ভাবলাম যে দিয়ে দিই। তো আর আমার ছেলেদের জন্য তো ওই যে চটপটি, এই ফুচকা, এই ধরনের খাবারগুলি ওদের অনেক প্রিয়। আমিও খাবো না, আমার হাজব্যান্ডও বেশি খাবে না, মানে খাবে না, উনি একদমই খাবে না, আমি হয়তো একটু টেস্ট করবো আর কি, জাস্ট, বেশি খাবো না। তো ওদের দুইজনের জন্য রেখেছি। আর হচ্ছে একটু ওনাদের জন্য দিয়ে দিচ্ছি, এখানে ডিম স্লাইস করে দিচ্ছি, মানে ইয়ে করে ক্রাশ করে। আর হচ্ছে টকটার নাকি মজা হয়েছে অনেক। তো এই তো একটু বিকেলের নাস্তাও হলো, আবার ভাবির বাটিটাও দেওয়া হলো, এরকম আর কি। তো আমি একটু সাজিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, তবে এই ফুচকাগুলি আগে দিয়ে দেওয়া উচিত ছিল, তারপরে ডিমটা স্লাইস করে দিলে মনে বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, মোত্তাকে দিয়ে আসবে এখনই গিয়ে। তো আমি একটু টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে, একটু ফুচকা ভেঙে দিয়ে। ফুচকা না, এটাকে কী যেন বলে এখন মাথায় আসতেছে না। যাই হোক, আমি যখন ভয়েস দিই তখন অনেক শব্দ ভুলে যাই। এর ভিতরে আসলে আজকে অনেক বছর পরে আমরা একটা টিভি কিনেছি। একটু পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরে একটা টিভি কিনে এনেছিলাম, এলজির 43 ইঞ্চির আর কি।
তো এটা এখন আজকে লাগাচ্ছে মিস্ত্রি এসেছে, এই যে সব ওলট পালট ডিশ লাইনের মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি। তো ওরা কিছুটা সেট আপ ঠিকঠাক করে মানে খুলে টুলে ঠিকঠাক করে রেখে দিয়েছিল, তারপর ভিডিওটা করেছিলাম। তো এরপরে আমি একটু গুছিয়ে নিয়েছি, তবে টিভির নিচে যে জিনিসগুলি এগুলি সরিয়ে নিব, এখন আপাতত রেখেছি কারণ এগুলির জায়গা আবার অন্য জায়গায় নিতে হবে, এর জন্য এখন আপাতত থাকুক, টিভির নিচে খালিই রাখবো, মানে হয়তো সিম্পল কিছু একটা দিব আর কি। তো এই ছিল আমাদের নতুন টিভি, এলজি কোম্পানির। অনেক বছর পরে টিভি কিনেছি। তো আসলে খবর দেখতে হয়, গত মানে এইবারে ইন্টারনেট যখন ছিল না তখন টিভির মানে শূন্যতা অনুভব হয়েছে অনেক বেশি। তো আমার হাজব্যান্ড তো খবর টবর দেখা নিয়ে পেরেশানি, তো একটু হলেও হয়তো খবর টবর দেখা হতো, তখন টিভি ছিল না। তো তারপরে এখন ভাবলাম যে না, একটা ড্রয়িং রুমে টিভি দিই, এই আর কি। তো এখন হচ্ছে সকালবেলা ভাজি করেছিলাম, মিক্স সবজি ভাজি আর গরু গোশত ভাজি ছিল, একটু সেমাই রান্না করেছি, আর এই তো মালটা। আমি এখন ছাদে আসছি, এই যে আমার পুরনো ডিপ ফ্রিজটা, এটা এখানে এনে আমার এখন যে গার্ডেনিংয়ের জিনিসপত্র সেগুলি রেখে দিচ্ছি। আমি একটা তেজপাতা গাছ এনেছি, এই যে তেজপাতা মাত্র 50 টাকা নিয়েছে এটা, তো 50 টাকা দিয়ে তেজপাতাটা আনিয়েছি। আর এগুলি হচ্ছে পুঁইশাক গাছ। তো অনেক দিন আপনাদেরকে ছাদের আমার বাগানটা দেখাই নিয়ে আজকে দেখাচ্ছি। অনেক গাছ হয়েছে, অনেক বড় বড় শাক হয়েছে, লাউ শাক, কুমড়া শাক, চিচিঙ্গা গাছ, কলমি শাক তো অনেক খাচ্ছি, মানে 4-5 দিন পর পরে আমি কলমি শাক তুলে নিচ্ছি। তো এত মজা লাগে, একদম কচি কচি আগাগুলি নিয়ে যাই আর একটু ভাজি করে খাই, খুবই টেস্ট লাগে। তবে আজকে কলমি শাক সহ মিক্স একটু সবজি রান্না করব, আর হচ্ছে একটু কুমড়া শাক, লাউ শাক একটু একটু মানে নিয়ে একটু ভাজি করব ভাবতেছি। সকাল সকাল এসেছি, মানে একটু রান্না করব এর জন্য। তো একটু পুঁই শাকও নিয়েছি। তো সবগুলো দেখলাম যে না হচ্ছে না, আমি একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে এখন নিয়ে নিচ্ছি। এই যে আবার হচ্ছে বেগুন উঠিয়েছি, 4-5টা বেগুন হয়েছে বড় বড়। আমি আরও দুইবার বেগুন নিয়েছি, দুইটা করে আর কি। তো আজকে একটু বেশি হয়েছে। এই যে লাউ শাক, তারপর পুঁই শাক, কুমড়ার শাক, সবগুলোতে ফুল আসছে। তারপর চিচিঙ্গা গাছ। তো কলমি শাক একদম এই নিচে চলে গিয়েছিল, আমি আজকে ছিঁড়ে ফেলছি। তো আরও নিচে আছে 2-3টা, তো ওগুলি যাই হোক। এখানে রান্নার জন্য মাছ ধুয়ে নিয়েছি, মাগুর মাছ নিয়েছি, একটু শাক রান্না করব, আর তেলাপিয়া মাছ ছেলেদের জন্য একটু শুকনো ভাজি করে নিব আর কি। এখানে একটু পানি দিয়ে বসাচ্ছি কষানোর জন্য, আর লবণ দিচ্ছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এই তো এগুলো দিয়ে এখন একটু কষিয়ে নেব। এদিক দিয়ে মাছ ভাজার জন্য পেঁয়াজ, তারপর রসুন, জিরা, ধনিয়া পাউডার, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। তবে একটু তেল কম মনে হচ্ছে, অল্প তেলেই করি যাতে তেল বেশি না থাকে এর জন্য। তো একটু তেল দিয়েছি যাতে ভাজাটা একদম একদম মচমচে হয়ে যায় এরকম আর কি। তো কাঁচামরিচ আর একটু দিয়েছি, ঝাল কম এগুলাতে। কাঁচামরিচের তো যে দাম, আল্লাহ, 200 টাকা করে কেজি। তো একটু হলুদ, মরিচ, লবণ দিয়েছি সামান্য সামান্য, মানে পরিমাণ মতো আর কি। তো মাছ ভাজিটা হয়ে গেছে অলরেডি, আমি এখন নামিয়ে নিব। তো এই ফ্রাই প্যানে আমি একটু শাক ভাজবো। তো লাউ শাক এনেছি অনেকগুলা, মানে আগা কেটে নিয়েছি। যদি আগা কাটার আগে ভিডিও করতাম অনেক দেখতে সুন্দর লাগতো। তো সব শাক নেওয়ার পরে ভিডিও করেছিলাম, যার কারণে আপনারা দেখতে পারেননি। এক ঝুড়ি কলমি শাক মানে কেটে নিয়েছিলাম। তো এই তো মাছ ভাজা শেষ, এখন আমি শাক বসিয়ে দিব ওই ফ্রাই প্যানে। তো একটু রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে নিব আগে। আসলে আমি যেভাবে রান্না করি, জটফট তাড়াহুড়ো করে যেভাবে রান্না করি, মানে সহজ পদ্ধতিতে, তো এভাবেই শেয়ার করি। আমার এই রান্না যে মানে মজা হয় না তা না, খুবই টেস্ট হয়, আমাদের কাছে মজা লাগে আর কি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি শাক ভাজির জন্য, আর ওইটাতে মানে ওই পেঁয়াজের ভিতরে প্রথমে একটু আলু ভেজে নিচ্ছি। আলুগুলি একটু নরম হোক, তবে লবণ দিইনি, লবণ একটু দিয়ে দিচ্ছি যাতে করে আলুগুলি সফট হয়ে যায় তাড়াতাড়ি। এখন ঢাকনা দিয়ে দিব। এদিক দিয়ে মাছগুলি ফুটে উঠেছে, মানে কষানো হয়েছে আর কি। তো একটু নেড়ে চেড়েও দিচ্ছি। তো এখন আমি এটার ভিতরে একটু আলু দিব,
শাক রান্নাতে একটু আলু দিলে মনে হয় আর কি মজা লাগে। তো আমরা বাঙালি, সব কিছুতে আলু না দিলে ভালো লাগে না। তো আলুটা কষানো হওয়ার পরে আমি এখন মাছগুলি আরেকটু কষিয়েছে আলুসহ এটার উপরে মানে নিয়ে নিছি আর কি মাছগুলি, যাতে করে শাকের সাথে আবার নাড়াচাড়া ভেঙে না যায়। তো এখন এখানে মিক্স ওই যে কিসের শাক এগুলি, পুঁই শাক, আলুর শাক, এগুলি একটু নিয়ে নিচ্ছে। আজকে আর কলমির শাক ভাজি করব না। তো আর একটু ওই যে সিদ্ধ করে রেখেছিলাম কাঁঠালের বিচি, মানে চামড়া সহ উপরের যে ব্রাউন চামড়াটা ওইটা সহ একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। আজকে এগুলি বের করে যখন ছিলতেছিলাম একদম বাদাম ভিজিয়ে রাখলে যেরকম ছিলা যায় সহজে, ওই রকম হয়েছে। খুবই সহজ পদ্ধতি, আপনারা ট্রাই করতে পারেন। তো ওই একটু শাকে পুঁই শাক, তারপর আলু শাক, এগুলিতে একটু কাঁঠালের বিচি দিলে কিন্তু মজা হয়। তো এই তো লাউ শাকটা একদম নরম, আগাগুলি এনেছি, তো ভাজি করে নিচ্ছি এখন। আর শাকটা এর ভিতরে সফট হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু পুঁই শাক একটু জোশ হবে। আর এখন মাছগুলিও দিয়ে দিব, তবে একটু ফুটে উঠুক। এই যে মাছগুলি ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছি। আর মাছগুলি বেশি নাড়বো না, না হয় কাটা কাটা হয়ে যাবে, শাকে কাটা হলে খেতে ভালো লাগবে না, গলায় ঢুকে যাবে। এর জন্য একটু লবণ চেক করেছিলাম, মনে হচ্ছে লবণ কম হয়েছে, এই জন্য লবণ দিচ্ছি। একটু ঝালও মনে হচ্ছে কম হয়েছে, এই জন্য কাঁচামরিচ কেটে দিচ্ছি আবার। তো এই তো একটু ভালো করে মাখা মাখা হয়ে গেলে বন্ধ করে দিব আর কি। আর আলু মানে শাকটা একটু ইয়ে হয়েছে, সফট হয়েছে, এখন নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে আর কি নামিয়ে নিলে তো শাক হয়ে যায়। শাক হতে তো আর বেশি সময় লাগে না, একদম কচি নিজের বাগানের শাক হলে তো আর কথাই নেই। হয়ে গেছে আমার এই শাক ভাজিটা। এগুলি গরম গরম এমনি খালি খালি খেতেও অনেক মজা লাগে, আমি কিন্তু খালি খালিই খাবো বেশিরভাগ। তো এই যে রান্নাটাও হয়েছে, একটু বাগার দিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছেন আমি প্রথমে কিন্তু তেল দিইনি, এখনই তেল দিচ্ছি। বাগার যখন দিই তখন কিন্তু তেল কম হলেও সমস্যা হয় না, বাগার যে গ্রানটা সেটা অনেক ভালো লাগে আমার। ওদের জন্য মাছ ভাজি, আমাদের জন্য হচ্ছে শাক। এটাই আমাদের আজকে দুপুরের খাবার। রান্নাগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, কারা আছেন আসলে 12 মিনিট পর্যন্ত দেখেছেন আমি জানি না, যদিও আপনারা বলেন দেখেন পুরো ভিডিও, তারপরেও যারা এখন দেখছেন একটি লাইক দিয়ে দিবেন। তো একটি লাইক আপনাদের আমার এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিবে, এই আশায় আর কি, আপনাদের কাছে লাইকের আশা করি আমি। তো যাই হোক, চুলা রান্নার তো হয়েছে, মোছামাছি ক্লিন তো বাকি আছে, সেগুলি করে নিচ্ছি, করে গোসলে যাব। তো চুলার স্ট্যান্ডগুলি উঠিয়ে নিয়েছি, ওগুলি মেজে নিব তার মানে তারের ব্রাশ দিয়ে আর কি, স্টিলের ব্রাশ যেগুলো, ওগুলি দিয়ে তারপরে এই জন্য ভিজিয়ে নিয়েছি, পানি ছেড়ে দিয়ে দিচ্ছি সিঙ্কে। আর এই তো ক্লিন করার পরে মোটামুটি কাজ শেষ, তবে একটা কাজ বাকি আছে, সেটা একটু করব, মাথায় আছে। এই যে ট্রেটা দেখতেছেন গুছানো, মানে আমার জিনিসপত্রের পাতিলের পাশে, ওইটা একটু আজকে চেঞ্জ করব। তো গোসল করে আসি, তারপরে ওইটা করব। তো এর ভিতরে গোসল নামাজ খাওয়া শেষ করে নিয়েছি, আর এখন এটা একটু খাওয়ার পরে মনে হচ্ছে এটা একটু করে নিই, এই ট্রেটা একটু চেঞ্জ করব আর কি। আর জিনিসগুলো একটু মুছে ক্লিন করে রাখা। যে কোনো কিছুই বেশি দিন একই রকম দেখতে ভালো লাগে না, যেমন আমাদের সরকারও বেশি দিন হয়ে যাওয়াতে ময়লা ধরে গেছে আর কি, ময়লাই ধরে গেছে বলবো, কারণ এই সরকারের আমলে দুর্নীতি, রাহাজানি, খুন খারাপি, তারপরে এই যে লুটপাট, সব কিছু অনেক বেশি বেড়ে যাওয়াতে এই সরকারকে আর মানুষ চায়নি, যার কারণে মানে ওনাকে ত্যাগ করতেই হয়েছে। তো আমরাও আমাদের জীবনটাকে এভাবেই পরিবর্তন করব। তো আমাদের ছেলেরা যে মাঠে ময়দানে, ছেলে বলবো না, ছেলে মেয়েরা সহ মাঠে ময়দানে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশের ভালোর জন্য, দেশের সৌন্দর্যের জন্য, কি সুন্দর অঙ্কন করছে, রাস্তাঘাট পরিষ্কার করা থেকে, রং করা থেকে, তারপর ট্রাফিকের দায়িত্ব পালন করা থেকে। আমি আশা করছি আল্লাহর রহমতে আমাদের দেশটা অনেক বেশি উন্নত হবে, বিদেশের মতো বিদেশ যাওয়ার জন্য আমরা যারা পেরেশান একটা সুন্দর জীবনের আশায়, সেটা যেন আমাদের দেশে আমরা পাই। আমরা যেন আমাদের দেশটাকে একদম নিয়ম শৃঙ্খলার ভিতরে রাখতে পারি। আমাদের দেশেও যেন ডাক্তারের যে চিকিৎসা সেটা যেন ফ্রি পাই। আমাদের
বিদেশে যেরকম শিক্ষা ব্যবস্থাটা ফ্রি থাকে সেটা আমাদের দেশেও যেন পাই, এই আশা আমি করি। কারণ আমেরিকা, কানাডা, উন্নত রাষ্ট্রগুলোতে যেরকম এই নাগরিক সুবিধাগুলি ওরা ভোগ করে, যার কারণে আমরা যারা একটু নিচের লেভেলের দেশের মানুষ ওই দেশে যায় গিয়ে এই সব জিনিস ভোগ করার জন্য পেরেশান হয়ে যায়, নিজের দেশ ছেড়ে চলে যায়। সেটা যেন না হয়, আমাদের দেশের যেন এই সুযোগ সুবিধাগুলি থাকে, তাহলে আমরা দেশ ছেড়ে যেন যেতে না হয়। আরেক কথা হচ্ছে দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলি যেন আমাদের দেশ থেকে নির্মূল হয়ে যায়। এখন আসলে শুনতেছি অনেকের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে অনেক চুরি ডাকাতি হচ্ছে। যে হোক, আমাদের দেশেরই তো সম্পদ, সেগুলি নষ্ট হোক, এটা আমরা চাই না। তারপরে মানে এখন সরকার দলের যারা ছিলেন আর কি, তাদের উপরে অনেক জুলুম নির্যাতন হচ্ছে। তো এটা যদিও মানে প্রতিশোধের ভিত্তিতে হয়তো অনেকেই করছেন, কিন্তু এটা করা ঠিক না। এটা ওদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সেটার সাজা দেওয়া দরকার, যারা যারা অন্যায় করেছেন। তো আমরা কেন মানে দেশের জনগণ কেন আইন হাতে নিব? আর কথা হচ্ছে, আমরা তো আমাদের দেশটাকে সুন্দর করার জন্যই, মানে বৈষম্যহীন করার জন্যই তো ওরা আন্দোলন করছে। তো বৈষম্য কেন আবার থাকবে, এটা আর কি। যাই হোক, অনেক কথা বলতেছি, হয়তো অনেকের খারাপ লাগবে। তো আসলে আমাদের সাধারণ মানুষদের দৃষ্টিকোণ থেকে যতটুকু বলা দরকার ততটুকু তো বলতেই হবে। তবে আমার দাবি হলো, দেশের যেন আল্লাহ পাক যেন এই আমাদের আশাগুলি পূর্ণ করেন, দাবিও রাখছি, আল্লাহর কাছে দোয়াও চাচ্ছি যেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা সুন্দর, ভালো হয় এবং ফ্রি হয়। শিক্ষা খাতটা, তারপর চিকিৎসা খাতটাও যেন স্বচ্ছ চিকিৎসা মানুষ পায়, সঠিক চিকিৎসা পায়, এবং সেটা যেন ফ্রিতে সরকারিভাবে পায়। বিদেশে, কানাডায়, আমেরিকায় যেভাবে হয় আর কি, আল্লাহ যেন আমাদের দেশটাকেও সেরকম করে দেয়, এই দোয়া। তো আর কি বলবো, আর হচ্ছে যে আইনের ব্যবস্থাটা যেন কঠোর থাকে, যাতে করে গভীর রাতেও মেয়েরা, ছেলেরা স্বাচ্ছন্দ্যে বের হতে পারে, মানে জীবনের নিরাপত্তা যেন থাকে। জীবন এবং মাল দুটারই যেন নিরাপত্তা থাকে, এই আশাই করব। যাই হোক, এই কথা বলতে বলতে আমার ট্রেটা কিন্তু গুছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো জিনিস সবগুলোই সেমই ছিল, জাস্ট একটু ওই যে ট্রেটা চেঞ্জ করেছি। ট্রের নিচে একটা গিফট পেপার, এটা কিন্তু প্লাস্টিক টাইপের গিফট পেপার, এই জন্য দিয়েছি যাতে করে তেল টেল পড়লেও ভালো থাকে। আর ওই যে তেলের পটের নিচে তো একটা ফ্রিজ দিয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।